আসসালামু আলাইকুম। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক শ্রেণীভিত্তিক পাঠদান কার্যক্রম আমাদের পাঠশালায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আবারও স্বাগত। আমি মোহাম্মদ সেলিম হোসেন, প্রভাষক বাংলা, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি টপিক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে এটি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক শ্রেণীভিত্তিক পাঠদান কার্যক্রম। সুতরাং এখানে আমরা একটা বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে আমাদের পাঠ শিরোনাম থাকবে প্রমিত বাংলা উচ্চারণ এর দ্বিতীয় ক্লাস। প্রমিত বাংলা উচ্চারণের দ্বিতীয় ক্লাস। যেহেতু ধারাবাহিক ক্লাস, এর পূর্বের ক্লাসে আমরা প্রমিত বাংলা উচ্চারণের প্রথম ক্লাস করেছিলাম। শিক্ষার্থীরা, মানুষ অর্থাৎ আমরা আমাদের মনের ভাব যেভাবেই প্রকাশ করি না কেন, সেটি হতে পারে আমরা লিখিত ভাষায় প্রকাশ করছি, অথবা হতে পারে আমরা পরস্পর কথোপকথনের মাধ্যমে প্রকাশ করছি। আমরা যে ভাষায় প্রকাশ করি না কেন, আমাদেরকে কিন্তু ঠিক বানান বা শুদ্ধ উচ্চারণ ব্যবহারের প্রয়োজন হয়। হ্যাঁ, অঞ্চলভেদে আমাদের আঞ্চলিকতা ছিল, আছে, থাকবে। গত ক্লাসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে অঞ্চলভেদে আমাদের আঞ্চলিকতা ছিল, আছে, থাকবে, এটি দোষের কিছু না। কিন্তু বাংলাদেশের সমস্ত অঞ্চলের মানুষ যাতে করে বুঝতে পারে, সকল মানুষের বোধগম্য হয়, এরকম একটি ভাষা ব্যবহারের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের আছে। আর এই প্রয়োজনের খাতিরেই কিন্তু মূলত শুদ্ধ উচ্চারণের দরকার আমাদের। যদি আমরা খেয়াল করি, বিশেষ করে আধুনিককালে সংবাদ উপস্থাপনা, কোনো অনুষ্ঠান উপস্থাপনা, তারপরে আবৃত্তি, যদি আমরা ধরি সঙ্গীত, বলতে পারি আমরা নাটকের সংলাপ বা কোনো ধরনের বক্তৃতা, ভাষণ হতে পারে, এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু হরহামেশাই শুদ্ধ উচ্চারণ শুনে থাকি বা প্রমিত উচ্চারণে কথা বলতে দেখি। আমরা কিন্তু সংবাদ উপস্থাপনায় কখনো দেখি না যে আঞ্চলিক ভাষায় সংবাদ উপস্থাপনা করা হচ্ছে। কেন? এর কারণ কি? আঞ্চলিক ভাষায় উপস্থাপনা করছে না কেন? তার কারণ বাংলাদেশের সমস্ত অঞ্চলের সমস্ত শ্রেণীর মানুষ যাতে বুঝতে পারে, এই কারণে কিন্তু প্রমিত ভাষা ব্যবহার করা হয়। আমরা প্রমিত বাংলা উচ্চারণের ইতিমধ্যে একটি ক্লাস করেছি। সেই ক্লাসে আমরা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির প্রাথমিক আলোচনা করেছিলাম। স্বরধ্বনি যে 11টি, সেখান থেকে আমরা 9টি স্বরধ্বনির আলোচনা করেছিলাম এবং ব্যঞ্জনধ্বনি ছোট ছোট কিছু নিয়ম আলোচনা করেছিলাম। আজকে আমরা মূলত বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। গত ক্লাসে তোমাদের বলা ছিল যে আমরা অধ্বনি এবং এ ধ্বনি, স্বরধ্বনির এই দুইটা ধ্বনির বিস্তারিত আলোচনা আছে। এই আলোচনা দুটি আমরা গত ক্লাসে পরের ক্লাসের জন্য আলোচনার প্রসঙ্গে রেখেছিলাম, কারণ এই দুইটা আলোচনা হবে বিস্তারিত। আজকে আমরা মূলত ধারাবাহিকভাবে বাংলা উচ্চারণের দ্বিতীয় ক্লাসে আমরা অধ্বনির আলোচনায় যাব। তো তার আগে আমরা একটু দেখে নিই আমাদের আজকে আলোচনা শেষে আমরা আসলে কি বিষয় শিখতে পারবো। তোমরা কি বিষয় শিখবে? প্রমিত বাংলা উচ্চারণে কথা বলতে ও লিখতে পারবে, স্বরধ্বনির প্রমিত উচ্চারণ করতে পারবে, ব্যঞ্জনধ্বনির প্রমিত উচ্চারণ করতে শিখবে, আদ্য অধ্বনির শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারবে বা শুদ্ধ উচ্চারণ করতে পারবে, আর শব্দের শুদ্ধ উচ্চারণ বলতে পারবে। আমাদের মূলত আলোচনার বিষয় কিন্তু আজকে অধ্বনি, অধ্বনির আদ্য অধ্বনির আলোচনা আমরা আজকে করব। বিস্তারিত আলোচনায় যাব। তার পূর্বে আমরা অধ্বনির উচ্চারণ আসলে কয় ধরনের হয় সেটি একটু জেনে নিই। খেয়াল করো, অধ্বনির উচ্চারণ মূলত 2 রকমের হয়। এটি আমাদের সর্বপ্রথম জানার বিষয় এবং এটি আমাদের ভালো করে বোধগম্য যদি আমাদের না হয়, তাহলে আমরা অধ্বনির উচ্চারণে প্রবেশ করতে পারবো না। আমাদের পরীক্ষায় কিন্তু অধ্বনির উচ্চারণের বিভিন্ন রকমভাবে প্রশ্ন হয়।
আদ্য অধ্বনি উচ্চারণের নিয়ম, হয় মধ্য অধ্বনি উচ্চারণের নিয়ম, আবার প্রশ্ন হয় অন্ত অধ্বনি উচ্চারণের নিয়ম। আদ্য মানে একটি শব্দের প্রথম ধ্বনি যখন অ থাকে আদ্য অধ্বনি, শব্দের মধ্যে যখন অধ্বনি থাকে মধ্য অধ্বনি, শব্দের শেষে যখন অধ্বনি থাকে তখন সেটিকে অন্ত অধ্বনি বলে। এভাবে আসতে পারে প্রশ্ন। আবার আসতে পারে অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখো, তখন আমরা মিশ্রণ করে লিখতে পারি। অথবা আসতে পারে অধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লিখো। আমরা অধ্বনির যে 2 রকম উচ্চারণ আছে সেটিও একটু জেনে নিই, এটি আমাদের খুবই প্রয়োজনীয় উচ্চারণের জন্য, অধ্বনির উচ্চারণের জন্য। 1 নম্বর হচ্ছে বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ। বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ যেখানে উচ্চারণ করতে গেলে অর্থাৎ অধ্বনির স্বাভাবিক উচ্চারণ, যখন অধ্বনির উচ্চারণটা অ এর মতো হয় তখন ঠোঁট ফাঁকা বেশি হবে, স্বাভাবিক উচ্চারণ হবে, মানে অটাকে আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করব। আরেকটি আছে সংবৃত বা ও ধ্বনির মতো, যখন আমরা অকে ও এর মতো উচ্চারণ করি তখন ঠোঁটটা অনেকটা সংকুচিত হয়ে যায়, ঠোঁটটা ফাঁকা কম হবে এবং ঠোঁটটা গোল হয়ে যায়। আমরা উদাহরণের সাহায্যে সেটি দেখানোর চেষ্টা করব। উদাহরণ দেখি, অমল, আমরা শব্দটা খেয়াল করি, অমল। অমল শব্দে আমরা যখন উচ্চারণ লিখছি আমরা কিন্তু অমল, অমল 2টা অক্ষর আছে এই শব্দে, তার মানে 2টা প্রয়াসে আমরা এটি উচ্চারণ করছি, 2টা সিলেবাল বা 2টা অক্ষর আছে। এখন যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে অধ্বনির উচ্চারণ এখানে সংবৃত হচ্ছে নাকি বিবৃত হচ্ছে। বিবৃত মানে স্বাভাবিক উচ্চারণ, সংবৃত মানে অধ্বনির ও এর মতো উচ্চারণ, সংবৃত মানে সংকুচিত উচ্চারণ। আমরা কি উচ্চারণ করছি? অমল। আমরা কিন্তু অকে অ এর মতো বলছি, আমরা কিন্তু অমল বলছি না, অকে ও এর মতো উচ্চারণ করছি না। একইভাবে আমরা খেয়াল করি আরেকটি উদাহরণ, যে অনেক, আমরা উচ্চারণ করি কি? অনেক, অনেক। আগে বলা হয়েছে, প্রথম ক্লাসে আমরা হসন্ত বা হলন্তর ব্যাপারটা আলোচনা করেছিলাম, যে একটি অক্ষর যেখানে শেষ হচ্ছে, অক্ষরের শেষ বর্ণের সাথে যদি দৃশ্যমান বা অদৃশ্যমান কোনো স্বরধ্বনি না থাকে তাহলে সেখানে একটি হলন্ত ব্যবহার করতে হবে। আমরা এটি দেখতে পাচ্ছি, এখানে একটি হলন্ত ব্যবহার করা হয়েছে, এখানে একটি হলন্ত ব্যবহার করা হয়েছে। গত ক্লাসে বলেছিলাম এটি আমাদের খুবই প্রয়োজনীয় বিষয় প্রমিত উচ্চারণ লেখার ক্ষেত্রে। তাহলে এখানে আমরা অ এর উচ্চারণ স্বাভাবিক পাচ্ছি, মানে বিবৃত উচ্চারণ হচ্ছে। একইভাবে আমরা যদি সংবৃত উচ্চারণ দেখি, আমরা বানানে লিখছি অতি, বানানে লিখছি অতি, অ তয় রস্বই অতি, কিন্তু আমরা উচ্চারণ করছি অতি বলে, অতি। আমরা কিন্তু অ এর মতো উচ্চারণ করছি না, আমরা অতি বলি, ও তি। দেখো আমরা কিন্তু অকে এখন ও এর মতো উচ্চারণ করছি, এই অকে আমরা ও এর মতো উচ্চারণ করছি, তার মানে আমাদের ঠোঁটটা স্বাভাবিক থাকছে না, ঠোঁটটা হয়ে যাচ্ছে সংকুচিত, ঠোঁটটা হয়ে যাচ্ছে গোল। দেখ, খেয়াল করো আমার দিকে, ও তি, ও তি, ঠোঁটটা গোল হয়ে সংকুচিত হয়ে যাচ্ছে, ঠোঁটটা ফাঁকা কম হচ্ছে। তো যখন সংবৃত হচ্ছে, ঠোঁটটা সংকুচিত হয়ে যাচ্ছে, গোল হচ্ছে, সেটিকে আমরা সংবৃত উচ্চারণ বলবো, মানে ও ধ্বনির মতো উচ্চারণ। তাহলে অ এর উচ্চারণ যখন অ এর মতো থাকবে তখন সেটিকে বিবৃত উচ্চারণ বলবো, অ এর উচ্চারণ যখন ও এর মতো হয়ে যাবে তখন সেটিকে আমরা সংবৃত উচ্চারণ বলবো। খেয়াল করি, আমরা বানানে কিন্তু আমরা অ দিয়ে লিখি, আমরা উচ্চারণ কিন্তু অধিকার করি, ও ধি কার। এখানে কিন্তু 3টা অক্ষর আছে, 3টা অক্ষর মানে 3 প্রয়াসে আমরা শব্দটাকে উচ্চারণ করছি, ও ধি কার। এখন অ এর উচ্চারণ ও এর মতো করছি, আমরা খেয়াল করলে বুঝতে পারবা, অ এর উচ্চারণটা কিন্তু আমরা ও এর মতো করেছি, ও ধি কার, ও ধি কার। আমার দিকে খেয়াল করো, ও ধি কার। এখানে দেখো আমরা উচ্চারণ করছি অমল, আমরা কিন্তু অকে তখন স্বাভাবিক ঠোঁটটা ফাঁকা করে উচ্চারণ করছি, কিন্তু অকে যখন আমরা ও এর মতো উচ্চারণ করছি তখন ঠোঁটটা সংকুচিত হয়ে যাচ্ছে, অধিকার। এই যে সংকুচিত অবস্থাকে আমরা বলছি সংবৃত উচ্চারণ, আর যখন স্বাভাবিক উচ্চারণ হচ্ছে সেটিকে আমরা বিবৃত উচ্চারণ বলছি। তাহলে এটি খেয়াল করেই আমরা মূলত অধ্বনির উচ্চারণে যাব। অধ্বনির উচ্চারণ আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে আদ্য অধ্বনির উচ্চারণের নিয়ম। আদ্য অধ্বনি উচ্চারণের নিয়ম। আদ্য অধ্বনি মানে শব্দের
প্রথম বর্ণ যখন অ থাকবে, একটি শব্দের প্রথমে যখন অধ্বনি থাকবে তখন সেটিকে আমরা আদ্য অধ্বনি বলবো। আগেই বলেছি প্রশ্ন অধ্বনির উচ্চারণ নিয়ে প্রশ্ন কয়েক ধরনের হতে পারে, আদ্য অধ্বনি, মধ্য অধ্বনি বা অন্ত অধ্বনি, অথবা আসতে পারে অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখো, অথবা আসতে পারে অধ্বনি উচ্চারণের সংবৃত 5টি নিয়ম লিখো। সেক্ষেত্রে আমাদের যেভাবে বলবে আমরা সেভাবে করব। আজকে আমাদের প্রথম অধ্বনির আদ্য অধ্বনির উচ্চারণের নিয়ম আমরা শিখব, শেখার চেষ্টা করব। ভালো করে খেয়াল করবে তোমরা। আমরা প্রথম নিয়মে যাচ্ছি। শব্দের আদি অ এর পরে, শব্দের আদি অ, শব্দের আদি অ বলতে শব্দের আদ্য বর্ণ যদি অ থাকে, আদ্য অ এর পরে যখন আমরা দেখব রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, এই 4টি বর্ণ অথবা তাদের কার চিহ্ন, যদি আদ্য অ এর পরে রস্বই, দীর্ঘই, রস্যু উ, দীর্ঘ উ, এই 4টি বর্ণ বা তাদের কার চিহ্ন থাকে, তবে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যায়। মানে অ এর উচ্চারণ তখন আর অধ্বনির মতো থাকে না, অ এর উচ্চারণ হয়ে যায় ও ধ্বনির মতো। তার মানে অ এর উচ্চারণ হয় সংবৃত। আমরা উদাহরণের সাহায্যে দেখি। অভিধান আমরা বানানে কি লিখি? অ, ভয় রস্বই, ধয় আকারে দন্তান্ন। কিন্তু আমরা উচ্চারণ করি কিভাবে? উচ্চারণ কিন্তু আমরা করি ঠিকই অভিধান বলে, উচ্চারণে কিন্তু আমরা অভিধান বলছি। তাহলে অ এর উচ্চারণ ও হয়ে যাচ্ছে কেন? কারণ এই আদ্য অ এর পরে খেয়াল করো রস্বই ই রয়েছে, এই যে রস্বই আদ্য অ এর পরে, আদ্য অ এর পরে রস্বই ই রয়েছে বলে আদ্য অ এর উচ্চারণ আর অ এর মতো থাকছে না, ও এর মতো হয়ে যাচ্ছে। আমরা কিন্তু উচ্চারণই সেইভাবে করি। আমরা বানানে অ লিখি কিন্তু উচ্চারণে আমাদেরকে ও লিখতে হবে, বা আমরা যখন কথা বলবো তখন কিন্তু আমরা ও এর মতো উচ্চারণ করে, ও ধ্বনির মতো উচ্চারণ করে আমাদের উচ্চারণ করতে হবে। অর্থাৎ ও ভি ধান, এখানে 3টা অক্ষর আছে, 3 প্রয়াসে উচ্চারিত হচ্ছে। একইভাবে আমরা উদাহরণ দেখতে পারি অনুমান। অনুমান আদ্য অ এর পরে রস্যু উ রয়েছে, এই কারণে আদ্য অ এর উচ্চারণ ও হয়ে যাচ্ছে। মৌ, ম এর পরে রস্যু, ম এর পরে রস্যু বর্ণ আছে, এখানে কার নাই। এখন প্রশ্ন হতে পারে যে ম এখানে আদ্য অ কই, এখানে তো অধ্বনি নাই, অধ্বনি নাই, ম এর সাথে আমরা দৃশ্যমান কোনো আকার ওকার রস্যিকার কিছুই দেখছি না। তার মানে আদ্য অ, আদ্য অ এর সাথে এই ম এর সাথে একটি অবশ্যই অ আছে, কারণ ব্যঞ্জন ধ্বনিগুলো স্বরধ্বনির সাহায্যে নিয়ে উচ্চারিত হয়। এখানে ম এর সাথে কিছু নাই, মানে এখানে অদৃশ্যমান একটি অ আছে। তার মানে আদ্য অ, আদ্য অ এর পরে রস্যু, সুতরাং আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। তখন কিন্তু আমরা আর ও ধ্বনি ব্যবহার করব না, আমরা ও বর্ণ ব্যবহার করব না, আমরা ও কারটা ব্যবহার করেছি। এখানে খেয়াল করো, এই যে ও কার ব্যবহার করা হয়েছে। মৌ, আমরা কিন্তু উচ্চারণে মৌ বলি না, আমরা উচ্চারণে কিন্তু ঠিকই মৌ বলি। তাহলে আমরা নিয়মটা দেখলাম, আদ্য অধ্বনির পরে যদি রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ বা তাদের কার চিহ্ন থাকে তাহলে সেই আদ্য অ এর উচ্চারণ আর অ এর মতো থাকে না, আদ্য অ এর উচ্চারণ হয়ে যায় ও এর মতো। আমরা দ্বিতীয় নিয়মে যাচ্ছি। আদ্য অ এর পরে যদি জ ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, আমরা নিয়মটা খেয়াল করি। আদ্য অ এর পরে যদি জ ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে সেক্ষেত্রে অ এর উচ্চারণ প্রায়শ সংবৃত হয়। আদ্য অ এর পরে যদি জ ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে সেক্ষেত্রে অ এর উচ্চারণ প্রায়শ সংবৃত হয়। কিভাবে? আদ্য অ এর পরে জ ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ, এখানে দন্তান্ন আছে, দন্তান্নের সাথে জ ফলা আছে, তার মানে অন্য বানানে আদ্য অ এর পরে জ ফলাযুক্ত ব্যঞ্জন আছে। জ ফলাযুক্ত ব্যঞ্জন আছে মানে আদ্য অ এর উচ্চারণ আর অ এর মতো থাকবে না, তখন হয়ে যাবে ও এর মতো। আমরা উচ্চারণ কিন্তু অন্য করি না, আমরা উচ্চারণ কিন্তু অন্য করি, অন্য। তার মানে আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হলো কেন? আদ্য অ এর পরে জ ফলাযুক্ত ব্যঞ্জন আছে, এই কারণে। একইভাবে আমরা উদাহরণ দেখতে পারি, আমরা কিন্তু কন্যা বলি না, আমরা কিন্তু কন্যা বলি। কয় ওকার দিয়ে আমরা উচ্চারণ করি, কিন্তু আদ্য অ এর পরে জ ফলাযুক্ত ব্যঞ্জন আছে, এই কারণে আদ্য অ এর উচ্চারণ আর অ এর মতো থাকছে না, ওকার হয়ে যাচ্ছে, কোন না। 2 প্রয়াসে উচ্চারিত হচ্ছে, মানে 2টা অক্ষর আছে এইখানে। এই নিয়মের ব্যতিক্রম নিয়ম আছে,
ব্যতিক্রম হচ্ছে আমরা বলেছিলাম নিয়মটা আদ্য অয়ের পরে যদি জ ফলাযুক্ত ব্যঞ্জন থাকে তাহলে আদ্য অয়ের উচ্চারণ ও এর মতো হচ্ছে, কিন্তু আদ্য অয়ের পরে যদি জ ফলাযুক্ত যুক্ত ব্যঞ্জন থাকে, আদ্য অয়ের পরে যদি জ ফলাযুক্ত তবে যুক্ত ব্যঞ্জনের সাথে জ ফলা থাকলে আদ্য অয়ের উচ্চারণ অপরিবর্তিত থাকবে। আমি যেটি বলেছি সেটি যে আদ্য অয়ের পরে যদি জ ফলাযুক্ত যুক্ত ব্যঞ্জন থাকে সেক্ষেত্রে আদ্য অয়ের উচ্চারণ আর ও এর মতো হবে না, অপরিবর্তিত থেকে যাবে, তার মানে অয়ের মতোই থেকে যাবে। দেখো আদ্য বয়ের সাথে অবশ্যই অ আছে, কিছু নেই মানে অ আছে, জ ফলাযুক্ত ব্যঞ্জন আছে, তাহলে আমাদের উচ্চারণ করার কথা ছিল কিন্তু বন্ধা, কিন্তু আমরা উচ্চারণ করব বন্ধা। কেন? কারণ ব্যঞ্জনটা যুক্ত আছে, দন্তান্ন এবং ধ আছে, যুক্ত ব্যঞ্জন আছে বলে আমরা আর উচ্চারণে বন্ধা করছি না, আমরা উচ্চারণ করছি বন্ধা। কারণ নিয়মে আমরা ছোট ছোট নিয়ম যখন শিখেছিলাম গত ক্লাসে ব্যঞ্জন বর্ণের, সেখানে আমরা দেখেছি যুক্ত বর্ণ কখনো বসবে না, যুক্ত বর্ণকে আমরা ভেঙে ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা উচ্চারণটা করব বন্ধা, আমরা কিন্তু বন্ধা বলবো না, কারণ আদ্য অয়ের পরে জ ফলাযুক্ত ব্যঞ্জন আছে কিন্তু সেটি যুক্ত ব্যঞ্জন, এই কারণে আর আদ্য অয়ের উচ্চারণ ও এর মতো হচ্ছে না, আদ্য অয়ের উচ্চারণ তখন স্বাভাবিক থাকছে, মানে বিবৃত থাকছে। একইভাবে মর্ত, আমরা কিন্তু মর্ত বলি না, আমরা বলি মর্ত, রেপ মানে র, আমরা যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দিলাম মর তো। দেখো মর্ত আদ্য অয়ের পরে জ ফলাযুক্ত যুক্ত ব্যঞ্জন আছে, এই কারণে আদ্য অয়ের উচ্চারণ আর ও এর মতো হয়নি। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে আদ্য অয়ের পরে যদি জ ফলাযুক্ত ব্যঞ্জন থাকে তাহলে আদ্য অয়ের উচ্চারণ ও এর মতো হবে, কিন্তু আদ্য অয়ের পরে যদি জ ফলাযুক্ত যুক্ত ব্যঞ্জন থাকে সেক্ষেত্রে আদ্য অয়ের উচ্চারণ আর ও এর মতো হবে না, অ এর মতোই থেকে যাবে। আমরা তৃতীয় নিয়ম খেয়াল করি, আদ্য অধ্বনির পরে যদি ক্ষীয় বা বর্গীয় ইও থাকে সেক্ষেত্রে অয়ের উচ্চারণ সংবৃত হবে। অয়ের উচ্চারণ সংবৃত মানে ও ধ্বনির মতো উচ্চারণ হবে, অয়ের উচ্চারণ সংবৃত মানে ও ধ্বনির মতো। আদ্য অয়ের পরে যদি ক্ষীয় এবং বর্গীয় ইও এই দুইটা বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে আদ্য অয়ের উচ্চারণ আর অয়ের মতো থাকবে না, হয়ে যাবে কি ও এর মতো। উদাহরণ দেখি আমরা কি উচ্চারণ করব, এটিকে আদ্য অ আছে, অয়ের পরে ক্ষীয় আছে, তাহলে আমরা উচ্চারণে কিন্তু আর অক্ষ বলবো না, আমরা কিন্তু অক্ষ বলবো। আমরা উচ্চারণ কি করব, অক্ষ। ক্ষীয়র নিয়মে আমরা যখন গত ক্লাসে ব্যঞ্জন বর্ণের ছোট ছোট নিয়ম শিখছিলাম সেখানে আমরা বলেছিলাম ক্ষীয় যদি শব্দের প্রথমে থাকে, ক্ষীয় যদি শব্দের প্রথমে থাকে যেমন ক্ষমা, সেক্ষেত্রে আমরা উচ্চারণ করব ক্ষমা। ক্ষীয় শব্দের প্রথমে থাকলে খ দিয়ে উচ্চারিত হবে, কিন্তু ক্ষীয় যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে ক্ষীয়ের পরিবর্তে ক এবং খ বসবে, এটি গত ক্লাসে আলোচিত বিষয়। তাহলে আদ্য অয়ের পরে ক্ষীয় থাকলে আদ্য অয়ের উচ্চারণ আর অয়ের মতো থাকে না, ও এর মতো হয়ে যায়। আমরা কি দেখছি, অন্তুস্থ জ, তারপরে বর্গীয় ইও, যজ্ঞ, আমরা কিন্তু যজ্ঞ উচ্চারণ করি না, আমাদের উচ্চারণ করতে হবে যজ্ঞ। কেন যজ্ঞ উচ্চারণ করতে হবে? কারণ আদ্য অয়ের পরে বর্গীয় ইও আছে, যজ্ঞ। একই নিয়মে আমরা গত ক্লাসে বর্গীয় ইও যদি শব্দের শেষে থাকে তাহলে বলেছিলাম গ গয় চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হয়, সেখানে গ গয় চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হয়েছে, গ গয় চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ হয়েছে বর্গীয় ইও শব্দের শেষে আছে বলে। বর্গীয় ইও যদি শব্দের প্রথমে থাকে তাহলে গয় চন্দ্রবিন্দু জ ফলা আকারে হবে, এটি আমাদের গত ক্লাসে ব্যঞ্জন বর্ণের নিয়ম শেখার সময় আলোচনা হয়েছিল। তাহলে বর্গীয় জ, এই অন্তুস্থ জ, এটি বর্গীয় জ হয়ে যাচ্ছে, কারণ অন্তুস্থ জ কখনো উচ্চারণে বসবে না, সর্বদা বর্গীয় জ হয়ে যাবে, এটিও আলোচিত বিষয় গত ক্লাসের। এখানে একটি ব্যতিক্রম নিয়ম আমরা দেখব, তবে আদ্য অয়ের পরে ক্ষীয় থাকলে অয়ের উচ্চারণ ও এর মতো হবে, ঠিক আছে, কিন্তু ক্ষীয় এর সাথে যদি অন্য বর্ণ যুক্ত থাকে সেক্ষেত্রে অয়ের উচ্চারণ কিন্তু স্বাভাবিক হবে। ক্ষীয় এর সাথে যদি অন্য বর্ণ যুক্ত থাকে মানে আদ্য অয়ের পরে ক্ষীয় থাকবে, আমরা দেখি আদ্য অয়ের পরে ক্ষীয় আছে কিন্তু ক্ষীয় এর সাথে অন্য একটি বর্ণ যুক্ত আছে, এই যে ম ফলা যুক্ত আছে ক্ষীয় এর সাথে, ম ফলা যুক্ত আছে বলেই আদ্য অয়ের উচ্চারণ
আর ও এর মতো হবে না। আদ্য অয়ের উচ্চারণ তখন অ এর মতো থেকে যাবে, মানে স্বাভাবিক উচ্চারণ বা বিবৃত উচ্চারণ হবে। কেমন? যক্ষা, আমরা কিন্তু যক্ষা বলি না, আমরা কিন্তু যক্ষা বলি। তাহলে কেন আদ্য অয়ের উচ্চারণ আর ও এর মতো হলো না? তার কারণ আদ্য অয়ের পরে ক্ষীয় আছে ঠিকই, কিন্তু ক্ষীয়র সাথে একটি ম ফলা যুক্ত আছে। এই ম ফলা আছে বিধায় এখানে চন্দ্রবিন্দুটা বসেছে। এটি আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে যে বাংলা ব্যঞ্জন বর্ণে 5টি নাসিক্য ধ্বনি আছে বা নাসিক্য বর্ণ আছে, ও, ইয়, দন্তান্ন, মধ্যাহ্ন এবং ম। এই নাসিক্য বর্ণগুলো যদি বানানে থাকে, আমরা যদি উচ্চারণে না দেখি, তাহলে সেক্ষেত্রে একটি চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। এখানে ম ফলা আছে নাসিক্য বর্ণ, উচ্চারণে কিন্তু ম ফলা ব্যবহৃত হয়নি, এই কারণে এই ম ফলার পরিবর্তে চন্দ্রবিন্দুটা বসেছে। যক্ষা। আরেকটি উদাহরণ আমরা দেখি, লক্ষণ, রামচন্দ্রের ভাই লক্ষণ। আমরা কিন্তু আদ্য অয়ের পরে ক্ষীয় দেখছি, ক্ষীয়র সাথে ম ফলা যুক্ত আছে বলে আদ্য অয়ের উচ্চারণ আর ও এর মতো হয়ে যাচ্ছে না, আদ্য অয়ের উচ্চারণ বিবৃতই থাকছে, মানে স্বাভাবিক থাকছে। তখন আমরা উচ্চারণ করছি লক্ষণ। ক্ষীয় শব্দের মাঝে বা শেষে থাকলে, এখানে বলেছিলাম ক্ষীয় শব্দের মাঝে বা শেষে থাকলে ক, খ এর মতো উচ্চারণ হবে। এই যে ক এবং খ এর মতো উচ্চারণ হয়েছে। ম ফলা নাসিক্য বর্ণ, ম ফলার এখানে উচ্চারণ হয়নি বলে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করেছি। মধ্যাহ্নের উচ্চারণ কখনো, উচ্চারণে কখনো মধ্যাহ্ন বসবে না, সর্বদাই দন্তান্ন বসবে, সেটি তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছ। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর নিয়ম। আদ্য অয়ের পরে ক্ষীয় বা বর্গীজ ইয় থাকলে আদ্য অয়ের উচ্চারণ ও এর মতো হবে, কিন্তু ক্ষীয়ের সাথে যদি অন্য বর্ণ যুক্ত থাকে সেক্ষেত্রে আদ্য অয়ের উচ্চারণ স্বাভাবিক থাকবে। এই হচ্ছে আমাদের 3 নাম্বার নিয়ম। আমরা আদ্য অধ্বনি উচ্চারণের নিয়ম দেখছি। আমরা মূলত অধ্বনি উচ্চারণের নিয়ম আলোচনা করছি, সেখানে কয়েকটি পার্টে আমাদের আলোচনা করতে হবে। পার্ট করে যখন আমরা আলোচনা করব, তার প্রথম পার্ট অর্থাৎ প্রথম অংশ আদ্য অধ্বনি উচ্চারণের নিয়ম আমরা দেখছি। আমরা 4 নাম্বার নিয়মে গেলাম। শব্দের আদিতে অর্থাৎ শব্দটা যদি না বোধক হয়, যেখানে শব্দের আদিতে অধ্বনি আছে অর্থাৎ আদ্য অধ্বনি আছে একটি শব্দে, সেই শব্দটা যদি না বোধক হয়, তাহলে সেই অধ্বনির উচ্চারণ আর বিবৃত হবে না, সেটি যে নিয়মেই থাকুক না কেন। অধ্বনির উচ্চারণ তখন স্বাভাবিক হবে, মানে স্বাভাবিক হবে মানে বিবৃত হবে। অধ্বনির উচ্চারণ সংবৃত হবে না যদি আদ্য অযুক্ত শব্দ না বোধক হয়। আদ্য অযুক্ত শব্দ না বোধক হলে যে নিয়মেই থাকুক না কেন আমরা নিয়ম ফলো করব না, তখন আমরা সরাসরি আদ্য অযুক্ত শব্দ না বোধক হলে আমরা আদ্য অয়ের স্বাভাবিক উচ্চারণ করব, মানে অয়ের মতো উচ্চারণ করব। কেমন? আমরা অসুখ দেখি, শব্দটা অসুখ, এখানে আমরা বুঝতে পাচ্ছি আদ্য অযুক্ত শব্দ, কিন্তু শব্দটা না বোধক। না বোধক বলে আমরা অয়ের পরে রস্যু থাকার পরেও আমরা আদ্য অয়ের উচ্চারণ ও এর মতো করছি না, আমরা কিন্তু আদ্য অয়ের উচ্চারণ অ এর মতোই করছি। অসুখ, অসুখ। দন্তুস্বয়ের উচ্চারণ তালবু স হয়ে গিয়েছে কেন? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাংলা ব্যঞ্জন বর্ণে 3টা স আছে, দন্ত স, তালব্য স এবং মূর্ধন্য স। এই 3 স বানানে ব্যবহৃত হবে, উচ্চারণে কিন্তু 2 স ব্যবহৃত হবে, তালব্য স এবং দন্ত স। কখন? 3 স এর উচ্চারণ যদি আমরা দেখি স এর মতো হচ্ছে, সেক্ষেত্রে আমরা তালব্য স ব্যবহার করব। কিন্তু 3 স এর উচ্চারণ যদি আমরা দেখি যে স এর মতো হচ্ছে, সেক্ষেত্রে আমাদের দন্ত স ব্যবহার করতে হবে। আমরা কি অসুখ বলি নাকি অসুখ বলি? আমরা কিন্তু স এর মতো উচ্চারণ করি না, আমরা অসুখ উচ্চারণ করি। সুতরাং এখানে আমাদের দন্ত স তালব্য স হয়ে যাবে। কখনো মধ্যাহ্ন স বসবে না, সর্বদাই হয় দন্ত স বসবে, না হলে তালব্য স বসবে। আরো একটি উদাহরণ আমরা দেখতে পারি, অজয়। অজয় আদ্য অযুক্ত শব্দ না বোধক, সুতরাং অয়ের উচ্চারণ অয়ের মতোই আছে। অজয় 2টা অক্ষর, মানে 2 প্রয়াসে উচ্চারিত হচ্ছে। এই হচ্ছে আমাদের 4 নম্বর নিয়ম। আদ্য অযুক্ত শব্দ না বোধক হলে আদ্য অয়ের উচ্চারণ স্বাভাবিক হবে, অর্থাৎ বিবৃত হবে, তখন আর সংবৃত হবে না। আমরা 5 নম্বর নিয়ম দেখি। শব্দের প্রথমে অযুক্ত র ফলা থাকলে, অর্থাৎ আদ্য অ যদি র ফলা যুক্ত থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ সংবৃত হবে। আদ্য অ যদি র ফলা যুক্ত থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ সংবৃত হবে। সংবৃত মানে ও এর মতো হবে, তখন আর
স্বাভাবিক উচ্চারণটা হবে না। কেমন, আমরা উদাহরণ দেখি। শ্রম, আদ্য অ, তালবস্য এর সাথে একটি অ আছে, র ফলা আছে, তার মানে আদ্য অ র ফলা যুক্ত। আদ্য অ যদি র ফলা যুক্ত হয় তাহলে আদ্য অ এর উচ্চারণ অবশ্যই ও এর মতো হয়ে যাবে। কেমন, আমরা উদাহরণ দেখি, উচ্চারণটা দেখি। শ্রম, র ফলা আছে বলে আমরা ওকার ব্যবহার করছি। শ্রম, তালবস্য দন্তুস্ব হয়ে যাচ্ছে। কেন তালবস্য দন্তুস্ব হচ্ছে? তার কারণ তালবস্য উচ্চারণটা আমরা কিন্তু স এর মতো করছি না, আমরা শ্রম বলছি, আমরা কিন্তু শ্রম বলছি না, আমরা শ্রম বলছি। সুতরাং স এর মতো উচ্চারিত হচ্ছে বলে এখানে দন্তুস্ব ব্যবহার করেছি। একইভাবে প্রভাত, আদ্য অ এর সাথে র ফলা আছে, সুতরাং উচ্চারণে আমরা ক এর র ফলা ওকারে দেখব, মানে আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়ে গিয়েছে। ব্যতিক্রম একটি নিয়ম আমরা এখানে একটু দেখি। কিন্তু আদ্য অযুক্ত র ফলার পরে যদি অন্তুস্থ অ থাকে, আদ্য অযুক্ত র ফলার পরে যদি অন্তুস্থ অ থাকে তাহলে সেই অ এর উচ্চারণ অবিকৃত থাকবে। আদ্য অযুক্ত র ফলা আছে কিন্তু তারপরে অন্তুস্থ অ আছে, সেই অন্তুস্থ অ থাকলে, আদ্য অযুক্ত র ফলার পরে অন্তুস্থ অ থাকলে আদ্য অ এর আর কোনো পরিবর্তন হবে না, তখন আদ্য অ এর উচ্চারণ অ এর মতো থাকবে। আমরা ক্রয় বলবো না, আমরা ক্রয় বলবো। একইভাবে ত্রয়, উদাহরণটা আমরা খেয়াল করতে পারি। আমরা 6 নম্বর নিয়মে যাচ্ছি। আদ্য অ এর পরে যদি রিকার থাকে তাহলে সেই অ এর উচ্চারণ সংবৃত হবে। আদ্য অ এর পরে রিকার, আদ্য অ এর পরে রিকার আছে, খেয়াল করো। সুতরাং আদ্য অ এর উচ্চারণ আর অ এর মতো হবে না, হয়ে যাবে কি ও এর মতো। বক্তৃতা, বক্তৃতা। একইভাবে আমরা বলতে পারি যকৃত, যকৃত। আদ্য অ এর পরে র ফলা আছে, সুতরাং আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাবে, খণ্ডত্ব ত এর মতো উচ্চারিত হবে, যকৃত। আমরা 7 নম্বর নিয়ম দেখি। এক অক্ষর শব্দের, অর্থাৎ এক প্রয়াসে যেটি উচ্চারিত হয়, একটাই সিলেবল, এক অক্ষর শব্দের প্রথমে অ এবং পরের বর্ণ যদি ন থাকে, যেমন মন, উচ্চারণ করছি কি ও এর মতো। জন, উচ্চারণ করছি কি ও এর মতো, জন। এক অক্ষর শব্দের আদ্য অ এর পরে যদি দন্তান্ন থাকে, আদ্য অ এর পরে দন্তান্ন, তাহলে আদ্য অ এর উচ্চারণ আর অ এর মতো থাকবে না, ও এর মতো হয়ে যাবে। এই 7টি নিয়ম মূলত আমরা আদ্য অধ্বনি উচ্চারণের নিয়মের ক্ষেত্রে আলোচনায় শিখব। পরীক্ষায় যে কোনো 5টি নিয়ম আসবে, যদি আসে আমরা যতটুকু আলোচনা করলাম এর ভিতর থেকে, উদাহরণ থেকে তোমাদের একটু বাড়ির কাজ দেই। এখানে 7টি শব্দ আছে, একটা হচ্ছে মর্ত, কন্যা, শ্রম, অসুখ, যোগ্য, লক্ষণ, মন। প্রত্যেকটা শব্দ আমাদের উদাহরণে আলোচনা ছিল। তোমরা এই শব্দগুলোর শুদ্ধ উচ্চারণ বাড়িতে করার চেষ্টা করবে। আগামী ক্লাসে ধারাবাহিকভাবে আমরা যেহেতু আলোচনা করছি, আমরা অধ্বনি উচ্চারণের মধ্য অ এবং অন্ত অ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত বাড়িতে পড়ালেখা করবে। দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।